আপা, আমাকে কিছু টাকা দিতে পারবেন? না পারলে সমস্যা নাই, আমাকে অগ্রিম কিছু টাকা দেন, স্যালারি দেওয়ার সময় কেটে নিয়েন। রুবাইয়া তার মালকিনের কাছে আবদার করল। মালকিন শাহানা ফোনে বিদেশে অবস্থানরত স্বামীর সাথে কথা বলছিলেন। ফোন রেখে রুবাইয়াকে বলে, তুমি আমাদের বিশ্বস্ত নিজের লোক, তোমার টাকা স্যালারি থেকে কাটতে হবে কেন? এমনিতেই নিয়ে যাও। না আপা, আমি পরে দিয়ে দিব। শাহানা হাসে। রুবাইয়াকে তার বরাবরই ভালো লাগে। মেয়েটার ভেতরে কোনো প্যাঁচগোছ নেই, একদম সাদাসিধে, সাধারণ। ভাঙবে তবু মচকাবে না। 27 বছর হয়েছে তবুও বিয়ে করেনি। বোনের মুখের দিকে তাকিয়ে। রুবাইয়ার বোন ডাক্তারি পড়ছে, সব টাকা রুবাইয়া দেয়। মাঝে মাঝে শাহানার থেকে ধার নেয়, আবার ফেরত দেয়। আত্মমর্যাদা সম্পন্ন নারী। শাহারা আলমারি থেকে টাকা বের করে রুবাইয়ার হাতে দিল। রুবাইয়া তৃপ্তি সহকারে হাসি দিল, শুকনো করে বলে, ধন্যবাদ আপা, তাহলে আজকের মতো বাড়িতে যাই, কালকে সকালেই চলে আসব। তাড়াতাড়ি আসার দরকার নেই, নিলয় তো বাড়িতে নেই, আমি একা মানুষ, কখন ঘুম থেকে উঠি তার ঠিক নেই, বেলা করে এসো। আচ্ছা। রুবাইয়া যাওয়ার জন্য অগ্রসর হয়। শাহানা রুবাইয়াকে লক্ষ্য করছে। রুবাইয়া কেমন চিন্তায় রয়েছে। রুবাইয়া শোনো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছো? আজকাল তোমাকে দেখলে কেমন চিন্তিত লাগে। রুবাইয়া থেমে যায়, চোখ মুখ ফ্যাকাশে করে বলে, 2 দিন ধরে রুহিকে খুঁজে পাচ্ছি না। সেদিন হোস্টেল থেকে এসে আমাকে বলেছে ওর 5,000 টাকা লাগবে। আপনি বলেন, আমি কি বড়লোক? চাইলেই দিয়ে দিব। বলেছি একদিন সময় দিতে। মেয়েটা আমার কথা না শুনেই বাড়ি থেকে রাগ করে চলে গেছে। ফোন দিলাম, রিসিভ করে না। তারপরে বন্ধ পেলাম। ওর বান্ধবীদের ফোন দিলাম, তারা বলেছে রুহি হোস্টেলে নেই। মেয়েটা কই গেল? রুবাইয়ের মতো একটা মেয়ের সাথে রাগ করা যায় ভেবে শাহানা দীর্ঘশ্বাস নেয়। দুজনের কথোপকথনের মাঝে ড্রয়িং রুম থেকে চেঁচামেচির শব্দ শোনা গেল। নিলয়ের গলা। শাহানা ও রুবাইয়া দুজনে ছুটে গেল ড্রয়িং রুমে। নিলয় বরবেশে দাঁড়িয়ে আছে, তার পাশে ঘুমটা দিয়ে নববধূ দাঁড়িয়ে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তুমি বলেছিলে না ভাবি আমাকে বিয়ে করতে? তোমার কথা মতো বিয়ে করে নিলাম। কেমন চমক দিলাম বলো তো? শাহানা কান ধরে নিলয়কে বলে, এত বড় হয়ে গেছো যে ভাবিকে চমকে দাও। ভাই একবার আসুক, দেখছি তোমাকে কি করা যায়। বইয়ের থেকে 3 মাস আলাদা থাকবে। না ভাবি, এরকম করো না প্লিজ। তুই এমন হলি কিভাবে? বিয়ে করতে না করতেই বউ পাগলা হয়ে গেলি? আগে বইয়ের মুখ দেখতে দে। চিবুক উঁচু করে নতুন বইয়ের মুখ দেখে শাহানা উচ্চারণ করে মাশাআল্লাহ। অন্যদিকে থমকে গেছে রুবাইয়া। দীর্ঘ 2 দিন ধরে অধিক আগ্রহে খুঁজতে থাকা বোন তার সামনে দাঁড়িয়ে আছে, তাও বধূ বেশে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত রুবাইয়ার অনুমতি ব্যতীত নিয়েছে। রুবাইয়ার চোখ থেকে সবার অগোচরে অশ্রু গড়িয়ে পড়ল। হাত থেকে টাকাগুলো পড়ে গেল। রুবাইয়ের দিকে তাকিয়ে রুহি থমকে গেল, ক্রমশ ঘামতে লাগলো। কাঁপতে কাঁপতে রুবাইয়ের উদ্দেশ্যে বলে, উনি কে? উনি আমাদের বোন। ভাবি এ বাড়িতে এসেছে 3 বছর। তার আগে আপা আমাদেরকে দেখেছেন। ভাই তো প্রবাসীই ছিলেন, সালাম দাও। রুহি বিনীত সুরে সালাম দেয়। সৌজন্য হেসে সালাম গ্রহণ করে রুবাইয়া। টাকাটা আলতো হাতে তুলে রান্নাঘরে গেল। শাহানা রুহিকে বসতে দিয়ে রান্নাঘরে গেল শরবত আনতে। রুবাইয়া মুখ লুকিয়ে কাঁদছে। শাহানা ঘাবড়ে গেল। এই আপা, কাঁদছো কেন? তোমার বোনের কোনো খবর পেয়েছো? আকস্মিক প্রশ্নে অপ্রস্তুত হয়ে গেল রুবাইয়া। দ্রুত চোখের পানি মুছে বলে, ছোট ভাইজান বিয়ে করেছে, আমাকে একবার বলেও নি। ছোটবেলা থেকে বড় করেছি। একবার যদি তার বইয়ের ছবি দেখাতো তাহলে এমন হতো না। তুমি ওকে আচ্ছা করে বকে দিও। এবার চলো। রুবাইয়া তার থেকে নেওয়া টাকাগুলো এগিয়ে দিয়ে বলে, আপা, টাকাগুলো আর লাগবে না। আমার বোনের এই টাকার প্রয়োজন নেই। সে অনেক বড় ঘরের বউ এখন। আমার টাকা লাগবে না তার। কাঁদতে কাঁদতে বলে রুবাইয়া। শাহানা সন্দিহান গলায় বলে, একটু আগেই তো বললে বোনের ব্যাপারে কিছু জানো না, এর মধ্যে খবর পেয়ে গেছো? কেমন স্বার্থপর বোন তোমার, বোনের অনুমতি না নিয়ে বিয়ে করে নিয়েছে। ও অনেক স্বার্থপর, আবার লোভী। আমাকে বোন বলে পরিচয় দিতে ও লজ্জা করে। তুমি যাও, নতুন বউ কতক্ষণ একা থাকবে, তুমি তার কাছে যাও। শাহানা বিষণ্ণ মনে রান্নাঘরের দিকে চলে যায়। রুবাইয়ের জন্য তার আফসোস হচ্ছে বড্ড। রুহি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছে। ঘরে কেউ নেই, নিলয় অফিসে গেছে। রুবাইয়া নিঃশব্দে রুহির কাছে গেছে। অসময় বোনকে দেখে চমকে উঠল রুহি। চায়ের কাপটা টেবিলের উপরে রেখে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে আছেন কেন? নিজের কাজ করুন গিয়ে। রুবাইয়া আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। না, কেউ নেই। তবু সাবধানের মার নেই ভেবে দরজাটা একটু ভিড়িয়ে দিয়ে 2 কদম সামনে এসে বলে, এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই, তাই আপনি করে বলাটা বন্ধ কর। কিসের লোভে পড়ে এই বাড়ির ছেলেকে ফাঁসিয়েছিস তুই? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কানের নিচে একটা দিলে সব মনে পড়ে যাবে। এখনো সময় আছে, সবটা স্বীকার করে নে। এই বাড়িতে তোর চেয়ে আমি বেশি দিন আছি। সবাইকে যদি বলে দেই তুই আমার বোন, তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। রুহি ভীত চোখে তাকিয়ে আছে।
চোখ মুখে ভয় ঢুকে গেছে। উত্তেজিত হয়ে বলে, দেখ, তুই কাউকে কিছু বলবি না। নিলয় সবটা জানলে বাড়ি থেকে বের করে দিবে আমাকে। নিলয়কে আমি মিথ্যা বলেছি আমি বড়লোক বাড়ির মেয়ে, হোস্টেলে থেকে পড়াশোনা করছি, বাবা মা দেশের বাইরে থাকে। আমি এখন সবাইকে সবটা বলে দিব। যার বাড়ির টাকা দিয়ে বেঁচে আছি তাদের সাথে বেইমানি করতে পারবো না। রুবাইয়ার হাত নিজের মাথায় নেয় রুহি। উত্তেজিত কণ্ঠে বলে, দেখ আপাই, তুই যদি কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। এখন কি করবি তুই ভালো জানিস। বাবা মা মৃত্যুর আগে তোর হাতে আমাকে তুলে দিয়েছে আর বলেছে আমাকে দেখে রাখতে। তাহলে আজ থেকে ভুলে যেতে হবে আমি তোর বড় বোন। পারবি ভুলতে? হ্যাঁ পারবো না কেন? এই বাড়ির বউ হয়ে আমি অনেক কিছু পাবো, তোকে আমার লাগবে না। রুবাইয়া বাক্য হারিয়ে ফেলে, হাতটা নামিয়ে নেয়। তার নিয়ে আসা চাটুকু ঠান্ডা হয়ে গেছে। চায়ের কাপটা হাতে নিয়ে ধীর গলায় বলে, আপনার চা ঠান্ডা হয়ে গেছে, আমি বরং আরেক কাপ চা নিয়ে আসি আপা। চোখের পানি লুকিয়ে বেরিয়ে যায় রুবাইয়া। রুম জুড়ে পায়চারি করতে ব্যস্ত রুহি। রুবাইয়াকে তার বিশ্বাস হয় না, যদি সবটা বলে দেয় তখন কিভাবে সামলাবে সবকিছু। পরের দিন সকালে নিলয় অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রুহি নিজের মতো সাজতে ব্যস্ত। হঠাৎ গলায় হাত দিয়ে হতবাক হওয়ার অভিনয় করে বলে, দেখো নিলয়, আমার কানের দুলগুলো পাচ্ছি না। বিয়ের দিন তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছিলে। দামি কানের দুল? দামি ভেবে হয়তো তুমি খুলে রেখেছ, ঘরে খুঁজে দেখো। তুমি বুঝতে পারছো না, আমি সব জায়গা ভালোভাবে খুঁজেছি, কোথাও পাইনি। নিশ্চয়ই চুরি হয়ে গেছে। কে চুরি করবে? ভালোভাবে খুঁজে দেখো, পাও কিনা। পরে চোরের বদনাম দিও। রুহি ও নিলয়ের উচ্চস্বরে কথা শুনে রুবাইয়া ও শাহানা হাজির হলো ঘরে। আমি বলছি তো চুরি হয়েছে। কালকে বিকেলে ড্রেসিং টেবিলের উপর রেখে চা খাচ্ছিলাম, তারপর থেকে দেখছি না। তোমার কি কাউকে সন্দেহ হয় রুহি? এত দামি গহনা একটু সাবধানে রাখবে না? আমি কি জানতাম চুরি হয়ে যাবে? আমার মনে হয় তোমাদের এই কাজের মেয়ে রুবাইয়া, তিনিই চুরি করেছেন। তাকে সার্চ করলে বের হয়ে যাবে সত্যিটা। অসম্ভব, কখনো না। তোমার জিনিস নিজের অবহেলার কারণে হারিয়েছ, আপাকে সার্চ করতে দেব না। রুবাইয়া পাথরের মতো দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিজেকে সামলে সৌজন্য হাসি দিয়ে বলে, একবার যখন আমার দিকে আঙ্গুল উঠেছে, বলি কি আমাকে সার্চ দিয়ে দেখো, পরে মনে খচখচ করবে। তোমরা আমার নিজের লোক, তাই বিশ্বাস করছো। রুহি তো আমার কেউ না। নীলের আপত্তি থাকার পরেও রুবাইয়াকে সার্চ করা হলো। রুবাইয়ার আঁচলে গিট দেওয়া একজোড়া কানের দুল পেল রুহি। দুলজোড়া দেখিয়ে বলে, এই তো আমার দুল, দেখলে তো নিজের চোখে। তোমাদের প্রিয়ারের আপাই চুরি করেছে। মুখ সামলে কথা বলো, চোরের আবার বড় গলা। বলে রুবাইয়াকে চর মারার উদ্দেশ্যে হাত তুলে রুহি। রক্তের অদৃশ্যে কাঁধের কারণে অগ্রাহ্য করে সে। হাতটা নামিয়ে নেয়। রুবাইয়া হতবাক হয়ে যায় বোনের এমন আচরণে। কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো তোমরা, আমি চুরি করেছি। আমি সত্যি চুরি করেছি। সামনে আমার বোনের পরীক্ষা, অনেক টাকা লাগবে, তাই চুরি করেছি। কি বলছো তুমি এইসব? তুমি কাজ করতেই পারো না? তোমার যতবার টাকা লেগেছে আমি দিয়েছি। বারবার টাকা চাইতে লজ্জা করে, তাই চুরি করেছি। দেখেছো তার আসল চেহারা কতটা জঘন্য? বাক্য শেষ করার পূর্বে রুহির গালে চর বসিয়ে দিল শাহানা। চোখ রাঙিয়ে বলে, কথাবার্তা সাবধানে বলবে রুহি। আমি তোমার বোনের মতো সাধু নই। তোমার এই নোংরা মুখোশটা খুলতে আমার 1 মিনিটও লাগবে না। তোমার বোনকে কসম দিয়ে আটকে রেখেছো, কিন্তু আমাকে আটকাতে পারোনি। বুঝলাম না। রুহি আর রুবাইয়া দুজনে আপন বোন। কালকে সব কথা আমি শুনে ফেলেছি। অতঃপর শাহানা ঘটে যাওয়া সবকিছু একে একে বলতে থাকে। আমার ভাবতেও ঘৃণা লাগছে, এমন একটা মেয়ের সাথে আমি সংসার করছি, যে বোন তোমাকে সারা জীবন নিজের মেয়ের মতো বড় করেছে। বিয়ে না করে তোমার ভবিষ্যৎ ভালো করতে উঠে পড়ে লেগেছে, তাকে তুমি অবহেলা করছো, তাকে মারতে চাইছো। ছি! আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আপা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দে। এই ভুল দ্বিতীয়বার আর করব না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাবা মা বড় বোন তারা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে নিজের সর্বস্ব ত্যাগ করে, অথচ একটু সুখের জন্য আমরা তাদেরকে ভুলে যাই। ভাইয়া, আমাকে কিছু টাকা দিও। সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করলো, টাকা দিয়ে কি করবে? কিছু থিওরি বুক কিনতে হবে। সেদিনে টাকা দিলাম, আজকে নতুন কিছু লাগবে। টাকা কি গাছে ধরা নাকি? যখন চাইবে তখনই পেয়ে যাবে। মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে, ছাকে দিলে টাকা পড়বে। আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি, না লাগলে বেহুদার টাকা চাই না। কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো? নিত্যদিন এসে যে টাকা চাও? সংসার খরচ বলতেও তো কিছু আছে। তুমি তোমার নানা বাহানায় রোজ টাকা চাও। তোমার ভাইয়ের সংসার কি করে চালায়, কত কষ্ট করে উপার্জন করে, তাতে তোমার কিছু আসে যায় না। এক একদিন এক এক ফর্দ নিয়ে তুমি হাজির হও। আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি? 4-5 দিন আগে টাকা চাইলাম। বইগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন বলে আজ চাইলাম। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো।
তাহলে প্রতিদিন ভিখারির মতো ভাইয়ের কাছ থেকে হাত পাততে হয় না? চেষ্টা করছি, পেলে ভাইয়ের কাছে টাকা চাইব না। সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস, আজ অব্দি জুটাতে পারলি না। পারলি কি এত কথা সহ্য করতে হতো? ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা চায় কষ্ট করে চাকরি করতে? তা অবশ্য ভুল বলনি, ভাইয়ের টাকা আরাম করে খায় তো, তাই বাইরের পৃথিবী টের পায় না। সৈকতের চোখটা টলমলো করে ওঠে। ভাবির কথাই খারাপ লাগে না, সে পরের মেয়ে বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। অনেক বেকার থেকেছ, এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও। চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব। ঋণ শোধ করার দরকার নেই, বাসা ছেড়ে দিলে চলবে। তাও করব, চিন্তা করবেন না। মুনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, দেখেছো দেখেছো, এখনো 2 পয়সার মুখ দেখেনি, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। চাকরি পেলে আমাদেরকে না জানি কত কি শোনাবে। এখন টাকা দিতে পারবো না, ঘরে বাজার নেই, বাজার করতে হবে। কথাটা আগেই বলে দিলেই পারতে, শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না। কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো, এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু। শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না, তা আমি জানি। আফসোস নেই, দিন সবার খারাপ যায় না, ভালো দিন আমারও আসবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, বিয়ের পরে ভাই পর হয়ে যায়। সৈকত একদমই কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মুনা চেঁচিয়ে বলল, দেখেছো দেখেছো কত বড় স্পর্ধা, তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল। একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই, মুখের উপর কথা শুনিয়ে দেয়। তাই তো দেখছি, কবেই বাসা থেকে বের করে দিতাম, শুধু বাবার কথাই পারি না। তোমার বাবার এত কথা শুনতে হবে, বের করে দাও। প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না। ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না। পাগল হয়েছি আমি? ওর জন্য নিজের সম্পত্তি হারাবো? তাহলে কি আর করার বলো, চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিছুদিন ধৈর্য ধরো, এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি? তুমি যা ভালো মনে করো তাই। আমি শুধু আল্লাহর কাছে বলবো এ আপদ যেন দ্রুত বিদায় হয়। অফিসে দেরি হয়ে যাবে, চাটা দিয়ে দাও। তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। মুনা রান্নাঘরের দিকে ছুটল। দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ। সৈকত ঘুম চোখে দরজা খুলে দেখে মুনা। কিছু বলবেন ভাবি? বলার জন্য এসেছি। বলুন। এ ভর দুপুরে দরজা আটকিয়েছ কেন? পড়তে বসেছিলাম। তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে? জি ভাবি। বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা, যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে। আমার বোন এত ট্যালেন্টেড, সে বিসিএস পরীক্ষা টিকতে পারলো না, তুমি কি করবে? দেখি আল্লাহ কপালে কি রেখেছে। অনেক পড়াশোনা করেছ, এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো। এই দুপুরবেলা? কোনো সমস্যা? বিকেলে যাই ভাবি, এখন রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না। এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে, এত পড়াশোনা করতে হবে না। চান্স তো পাবেই না, শুধু শুধু টাকা গচ্ছা যাবে। চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে। কথা কম বলো, জলদি যা বলেছি তাই করো। আমি যেতে পারবো না। মুনা তেলে বেগুনে জ্বলে উঠল, তেজি স্বরে বলল, আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই? মুখের উপর বলে দেয় আমি যেতে পারবো না। আমার জামা কাপড় হলে একটা কথা ছিল, নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা। বিনা পয়সা রাত নেই দিন নেই, ফাই পরমে সে খাটান, এর বিনিময়ে দুটো খেতে দেন, এরপরও কথায় কথায় খাওয়ার খোটা দেন কেন? খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয়, তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন? তোমায় কি কেউ ধরে রেখেছে? পরীক্ষাটা শেষ হোক, এ জাহান্নামে একদিনও থাকবো না। পায়ের উপর পা তুলে অন্ন ধ্বংস করে, একটু কাজ করতে বলে জাহান্নাম হয়ে যায়। আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার, কথা বলাটাই বেকার। সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। এতে মুনা আরো চটল, চিৎকার করে বলল, আসুক আজ সাহেব বাসায় আসুক, দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো। সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল। আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে। মনে মনে বলল, একবার শুধু পরীক্ষাটা হোক, এরপর জীবনে ত্রিসীমানায় পা দিব না। রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল। স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুনা, তুমি কাঁদছো কেন? আমি এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? তোমার ভাই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না। হয় তোমার ভাই থাকবে, না হয় আমি, দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয়। আহা, কি হয়েছে বলবে তো? সৈকত কি বলেছে তোমায়? তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, আজ কত কথা শুনিয়েছে, অপমানও করতে ছাড়েনি। আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে। সাক্ষাৎ রাগে লাল হয়ে গেল, রাগে গজগজ করতে করতে বলল, এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায়, আজর খবর আছে। রেগে মেগে সাক্ষাৎ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো, সৈকত, ওই সৈকত, কোথায় তুই?
সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানিস না? জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না। তোর ভাবিকে কি বলেছিস? এতক্ষণ অবধি তোমার না জানার কথা নয়, আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে। সাথে আরো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে, তাও জানি। সাক্ষাৎ রেগে ভাইয়ের গালে একটা চড় পারল। তা দেখে মুনা মনে মনে খুব খুশি হল। সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল, একটা দিলে কেন, আরো 4-5টা দাও। তোমার আদরের বউর কথা শুনেনি, আমাকে আরো কতগুলো চড় মারার কথা। বিয়ের পর থেকে বউর কথায় উদ্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে। জাদু করেছে না? মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল, শুনলে তো তোমার ভাই কি বলল? তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়েছে। আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস। আছি তো এই ফুটানি। ভাইয়ের বাসায় থাকলে সকাল সন্ধ্যা এমন খোঁড়া শুনতে হয়, তাও জানতাম না। ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো? আমায় একটু বলো, আমি একটু খাওয়াই। বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে, সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র পড়া জল হবেই। আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ? আর কি কি শোনাবে তুমি আমায়? তোমার ভাই আমাকে জানোই তা বলে, তুমি সেগুলো কানেও নাও না। মিথ্যা বলেন ভাবি, কোথায় কানে নেয় না? সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন। যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো? সাক্ষাৎ চোখ লাল করে বলল, ব্যাস, অনেক সহ্য করেছি, আর নয়। তোকে আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি বের হয়ে যা। তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে। সাক্ষাৎ আমতা আমতা করে বলল, মানে? মানে তুমি ভালো করে জানো। সৈকত একটু থেমে করুণ স্বরে বলল, যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি, সেই ভাইকে দেখে আমি অবাক হই। বউর কথা কি সুন্দর করে নাচে, সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বউর কথা বিশ্বাস করে নেয়। বউকে ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা নয়। তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না। এর ফল ভালো হবে না ভাইয়া। আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর। ঠিক আছে, আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো, আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জলদি যাও, এখনো বসে আছো কেন? হ্যাঁ, যাচ্ছি। সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল, যেতে দাও ওকে। তোমার কি মাথা খারাপ? ওকে যেতে দেব? ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। বাবা বলে দিয়েছে, যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয়, তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ, যা বলবে তাই করে। বলো কি? তোমায় না সেদিন বললাম, তুমি ভুলে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে আটকাও। সাক্ষাৎ মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল। সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে। সাক্ষাৎ মিষ্টি সুরে বলল, ভাই, আমাদের মধ্যে যাওয়ার হয়েছে, সব ভুলে যা। এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে? সৈকত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে। রাগের মাথায় বলে ফেলেছে, বাদ দাও না সৈকত। গিরগিটি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত আপনারা বদলান। এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন, অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন। আমার ধৈর্য শক্তি এমনিতেই কম, আর এত নাটক সহ্য করতে পারবো না। আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন। আসি, আল্লাহ হাফেজ। সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সাক্ষাৎ মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না। সাক্ষাতের মাথায় হাত, এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে। ভাইয়া, আমাকে কিছু টাকা দিও। সৈকতের ভাই কিছু বলার আগে ভাবি মুনিয়া বাজখাই গলা জিজ্ঞেস করল, টাকা দিয়ে কি করবে? কিছু থিওরি বুক কিনতে হবে। সেদিনে টাকা দিলাম, আজকে নতুন কিছু লাগবে। টাকা কি গাছে ধরা নাকি, যখন চাইবে তখনই পেয়ে যাবে? মনে হচ্ছে তোমার ভাই গাছের টাকা নিয়ে বসে আছে, ছাকে দিলে টাকা পড়বে। আমার লাগবে বলেই চাচ্ছি ভাবি, না লাগলে বেহুদার টাকা চাই না। কত টাকা উপার্জন করে তোমার ভাইয়ের কাছে জমা করেছো? নিত্যদিন এসে যে টাকা চাও? সংসার খরচ বলতেও তো কিছু আছে, তুমি তোমার নানা বাহানায় রোজ টাকা চাও। তোমার ভাইয়ের সংসার কি করে চালায়, কত কষ্ট করে উপার্জন করে, তাতে তোমার কিছু আসে যায় না। এক একদিন এক এক ফর্দ নিয়ে তুমি হাজির হও। আমি রোজ রোজ কোথায় টাকা চাইলাম ভাবি? 4-5 দিন আগে টাকা চাইলাম। বইগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজন বলে আজ চাইলাম। বয়স তো কম হয়নি, পড়াশোনার পাশাপাশি একটা জবের চেষ্টা তো করতে পারো। তাহলে প্রতিদিন ভিখারির মতো ভাইয়ের কাছ থেকে হাত পাততে হয় না। চেষ্টা করছি, পেলে ভাইয়ের কাছে টাকা চাইব না। সে কবে থেকে শুনে আসছি চাকরির জন্য চেষ্টা করছিস, আজ অব্দি জুটাতে পারলি না। পারলিকের এত কথা সহ্য করতে হতো? ভাইয়ের খাড়া বসে আরাম করে খেতে পারলে কে বা চায় কষ্ট করে চাকরি করতে? তা অবশ্য ভুল বলনি, ভাইয়ের টাকা আরাম করে খায় তো, তাই বাইরের পৃথিবী টের পায় না। সৈকতের চোখটা টলমলো করে ওঠে। ভাবির কথাই খারাপ লাগে না, সে পরের মেয়ে বলতে পারে, কিন্তু নিজের ভাইয়ের মুখে এসব কথা শুনলে নিজেকে ঠিক রাখতে পারে না। অনেক বেকার থেকেছ, এবার একটা চাকরির ব্যবস্থা করে আমাদের রেহাই দাও। চাকরি পেলে তোমাদের সব শোধ করে দেব। ঋণ শোধ করার দরকার নেই, বাসা ছেড়ে দিলে চলবে। তাও করব, চিন্তা করবেন না।
মুনা চোখ কপালে তুলে তার স্বামীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, দেখেছো দেখেছো, এখনো 2 পয়সার মুখ দেখেনি, আমাদেরকে টাকার গরম দেখাচ্ছে। চাকরি পেলে আমাদেরকে না জানি কত কি শোনাবে। এখন টাকা দিতে পারবো না, ঘরে বাজার নেই, বাজার করতে হবে। কথাটা আগেই বলে দিলেই পারতে, শুধু শুধু এতগুলো অপমান করার প্রয়োজন ছিল না। কথা তো চটাং চটাং ভালোই বলতে পারো, এত যখন আর্থিক সমস্যা তখন নিজে কামাই করো বাবু। শুধু আমার বেলায় আসলে ভাইয়ের টাকা থাকে না, তা আমি জানি। আফসোস নেই, দিন সবার খারাপ যায় না, ভালো দিন আমারও আসবে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, বিয়ের পরে ভাই পর হয়ে যায়। সৈকত একদমই কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। মুনা চেঁচিয়ে বলল, দেখেছো দেখেছো কত বড় স্পর্ধা, তোমার খেয়ে তোমার পরে আবার তোমাকেই কথা শুনিয়ে গেল। একবার ভাবে না যে বাসা থেকে বের করে দিলে যাওয়ার জায়গা নেই, মুখের উপর কথা শুনিয়ে দেয়। তাই তো দেখছি, কবেই বাসা থেকে বের করে দিতাম, শুধু বাবার কথাই পারি না। তোমার বাবার এত কথা শুনতে হবে, বের করে দাও। প্রত্যেকদিন খাইয়ে পড়িয়ে এত কথা সহ্য করতে পারবো না। ওকে বের করে দিলে বাবা আমার নামে সম্পত্তি লিখে দেবে না। পাগল হয়েছি আমি? ওর জন্য নিজের সম্পত্তি হারাবো? তাহলে কি আর করার বলো, চাকরি না হওয়া অব্দি বসিয়ে বসিয়ে খাওয়াবো। কিছুদিন ধৈর্য ধরো, এত বড় লাভ পেয়ে গেলে ধৈর্য ধরা সমুচিত নয় কি? তুমি যা ভালো মনে করো তাই। আমি শুধু আল্লাহর কাছে বলবো এ আপদ যেন দ্রুত বিদায় হয়। অফিসে দেরি হয়ে যাবে, চাটা দিয়ে দাও। তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। মুনা রান্নাঘরের দিকে ছুটল। দুপুরের সময় সৈকতের দরজায় জোরে করাঘাত করছে কেউ। সৈকত ঘুম চোখে দরজা খুলে দেখে মুনা। কিছু বলবেন ভাবি? বলার জন্য এসেছি। বলুন। এ ভর দুপুরে দরজা আটকিয়েছ কেন? পড়তে বসেছিলাম। তুমি কি এবার বিসিএস পরীক্ষা দিবে? জি ভাবি। বেহুদা ভাইয়ের টাকাগুলো নষ্ট করার ধান্দা, যেই পড়াশোনা সে আবার বিসিএস দেবে। আমার বোন এত ট্যালেন্টেড, সে বিসিএস পরীক্ষা টিকতে পারলো না, তুমি কি করবে? দেখি আল্লাহ কপালে কি রেখেছে। অনেক পড়াশোনা করেছ, এবার যাও লন্ড্রি থেকে তোমার ভাইয়ের শার্ট প্যান্টগুলো নিয়ে আসো। এই দুপুরবেলা? কোনো সমস্যা? বিকেলে যাই ভাবি, এখন রোদের মধ্যে যেতে ইচ্ছে করছে না। এছাড়া কিছু থিওরি পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এখন বলেছি মানে তোমার এক্ষুনি যেতে হবে, এত পড়াশোনা করতে হবে না। চান্স তো পাবেই না, শুধু শুধু টাকা গচ্ছা যাবে। চান্স পাবো কি পাবো না সেটা পরীক্ষার পর দেখা যাবে। কথা কম বলো, জলদি যা বলেছি তাই করো। আমি যেতে পারবো না। মুনা তেলে বেগুনে জ্বলে উঠল, তেজি স্বরে বলল, আমাদের খেয়ে পরে আমাদের কথারই মূল্য নেই? মুখের উপর বলে দেয় আমি যেতে পারবো না। আমার জামা কাপড় হলে একটা কথা ছিল, নিজের ভাইয়ের টানতে যাবে সেখানেও সমস্যা। বিনা পয়সা রাত নেই দিন নেই, ফাই পরমে সে খাটান, এর বিনিময়ে দুটো খেতে দেন, এরপরও কথায় কথায় খাওয়ার খোটা দেন কেন? খাওয়ার মালিক কি আপনি নাকি আল্লাহ? এত যখন বড় বড় কথা মুখ থেকে বের হয়, তাহলে বাসা থেকে চলে যাচ্ছ না কেন? তোমাকে কি কেউ ধরে রেখেছে? পরীক্ষাটা শেষ হোক, এ জাহান্নামে একদিনও থাকবো না। পায়ের উপর পা তুলে অন্ন ধ্বংস করে, একটু কাজ করতে বলে জাহান্নাম হয়ে যায়। আপনার সাথে কথা বলে মুড নষ্ট করার ইচ্ছা নেই আমার, কথা বলাটাই বেকার। সৈকত বিরক্তি নিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল। এতে মুনা আরো চটল, চিৎকার করে বলল, আসুক আজ সাহেব বাসায় আসুক, দুধকলা দিয়ে ভাইকে পুষে কি বিনিময় দিচ্ছে তা আমি দেখাবো। সৈকত সেদিকে নজর না দিয়ে টেবিলে পড়তে বসল। আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে। মনে মনে বলল, একবার শুধু পরীক্ষাটা হোক, এরপর জীবনে ত্রিসীমানায় পা দিব না। রাতে সাক্ষাৎ ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল। স্ত্রীকে এভাবে কাঁদতে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মুনা, তুমি কাঁদছো কেন? আমি এই বাসায় থাকবো না। কেন, কি হয়েছে? তোমার ভাই এই বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না। হয় তোমার ভাই থাকবে, না হয় আমি, দুজন একসাথেই বাড়িতে থাকা সম্ভব নয়। আহা, কি হয়েছে বলবে তো? সৈকত কি বলেছে তোমায়? তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, আজ কত কথা শুনিয়েছে, অপমানও করতে ছাড়েনি। আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে। সাক্ষাৎ রাগে লাল হয়ে গেল, রাগে গজগজ করতে করতে বলল, এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায়, আজর খবর আছে। রেগে মেগে সাক্ষাৎ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগলো, সৈকত, ওই সৈকত, কোথায় তুই? সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানিস না? জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না। তোর ভাবিকে কি বলেছিস? এতক্ষণ অবধি তোমার না জানার কথা নয়, আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে। সাথে আরো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে, তাও জানি। সাক্ষাৎ রেগে ভাইয়ের গালে একটা চড় পারল। তা দেখে মুনা মনে মনে খুব খুশি হল। সৈকত গালে হাত দিয়ে নিচু স্বরে বলল, একটা দিলে কেন, আরো 4-5টা দাও। তোমার আদরের বউর কথা শুনেনি, আমাকে আরো কতগুলো চড় মারার কথা। বিয়ের পর থেকে বউর কথায় উদ্বোস করলে ভাইকে চোখে বিষ মনে হবে, জাদু করেছে না? মুনা খেপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল, শুনলে তো তোমার ভাই কি বলল?
তোর সাহস মাত্রাতিরিক্ত বেড়েছে। আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস। আছি তো এই ফুটানি। ভাইয়ের বাসায় থাকলে সকাল সন্ধ্যা এমন খোঁড়া শুনতে হয়, তাও জানতাম না। ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো? আমায় একটু বলো, আমি একটু খাওয়াই। বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে, সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মন্ত্র পড়া জল হবেই। আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষাৎ? আর কি কি শোনাবে তুমি আমায়? তোমার ভাই আমাকে জানোই তা বলে, তুমি সেগুলো কানেও নাও না। মিথ্যা বলেন ভাবি, কোথায় কানে নেয় না? সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন। যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো? সাক্ষাৎ চোখ লাল করে বলল, ব্যাস, অনেক সহ্য করেছি, আর নয়। তোকে আমার বাসায় রাখবো না, তুই এক্ষুনি বের হয়ে যা। তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে। সাক্ষাৎ আমতা আমতা করে বলল, মানে? মানে তুমি ভালো করে জানো। সৈকত একটু থেমে করুণ স্বরে বলল, যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি, সেই ভাইকে দেখে আমি অবাক হই। বউয়ের কথা কি সুন্দর করে নাচে, সত্য মিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বউয়ের কথা বিশ্বাস করে নেয়। বউকে ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা নয়। তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না। এর ফল ভালো হবে না ভাইয়া। আমার ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর। ঠিক আছে, আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো, আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জলদি যাও, এখনো বসে আছো কেন? হ্যাঁ, যাচ্ছি। সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল, যেতে দাও ওকে। তোমার কি মাথা খারাপ? ওকে যেতে দেব? ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। বাবা বলে দিয়েছে, যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয়, তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব। বাবা এক কথার মানুষ, যা বলবে তাই করে। বলো কি? তোমায় না সেদিন বললাম, তুমি ভুলে গেছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে আটকাও। সাক্ষাৎ মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল। সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে। সাক্ষাৎ মিষ্টি সুরে বলল, ভাই, আমাদের মধ্যে যাওয়ার হয়েছে, সব ভুলে যা। এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে? সৈকত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে। রাগের মাথায় বলে ফেলেছে, বাদ দাও না সৈকত। গিরগিটি এত দ্রুত রং বদলায় না, যত দ্রুত আপনারা বদলান। এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন, অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন। আমার ধৈর্য শক্তি এমনিতেই কম, আর এত নাটক সহ্য করতে পারবো না। আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন। আসি, আল্লাহ হাফেজ। সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সাক্ষাৎ মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না। সাক্ষাতের মাথায় হাত, এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে। মা, আপনি আজও সবটুকু চুলা রান্না করে ফেললেন? সরি বৌমা, তোমার জন্য কাঁচা চুলা তুলে রাখার কথা একদম মনে ছিল না। অসুবিধার কি আছে? আজ একটু চুলার মুড়ি বেশ সুন্দর করে মেখেই খেয়ে দেখো না, তখন ওই কাঁচা চুলার নাম মুখে আনবে না আর। মুখটা শক্ত করে শাশুড়ির দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে রইল ইরা, যেন রান্নার ছোলা জীবনেও খায়নি। আর আমার মতন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কম তেলে মাখা রান্না করা ছোলা হলেও খাওয়া যেত। ওনার ছোলা রান্না মানেই তো এক হাঁটু তেলে ডুবানো ছোলা। আর বিরিয়ানি, সে তো আরো ভয়ঙ্কর, ঘিয়ের মধ্যে যেন ডুবুরি নামিয়ে দেয়া যাবে। মানুষ কি করে এতটা অসচেতন হতে পারে? এসব মনে মনে ভাবছে এরা, কারণ ভালোই জানা আছে শাশুড়ি মার সাথে তর্কে জড়িয়ে লাভ নেই। উনি সব সময় উল্টো একটা যুক্তি দাঁড় করিয়ে বসে থাকবেন। প্রায় 2 বছর হতে চলল ইরার বিয়ে হয়েছে। শ্বশুরকে পায়নি সে, আরো বছর 5 আগে পরপারে চলে গেছেন তিনি। সংসারে কেবল 3টে মানুষ, শাশুড়ি, তার ছেলে রাজ আর ইরা। একেবারে নির্ঝঞ্ঝাট পরিবার বলা যায়। ইরা ভেবেছিল এ সংসারে রাজ করবে সে, রান্না থেকে শুরু করে ঘর গোছানো অবধি যাবতীয় সবকিছু সে তার পছন্দ মাফিক করবে। শাশুড়ি তো বুড়ো মানুষ, আর বিয়ের সময় ওনাকে ইরার মনে হয়েছিল সরল সোজা নিপাট ভালো মানুষ। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এরা। এমনকি রোজার মাসেও সামান্য ছাড় দিতে নারাজ ওই শাশুমা ম্যাম। আর সময় নষ্ট করল না এরা, দৌড়ে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল এবং ছটফট বানিয়ে ফেলল তার পছন্দের ট্যাঙের শরবত। এবার শাশুড়ির পরাজয়ের পালা। সবই দেখলেন ব্রু কোচকে, আর ঠিক করে রাখলেন আগামীকাল বিকেল 4টা বাজে মাত্রই বানিয়ে ফেলবেন রুয়াবজা শরবত। রাজ অফিস থেকে ফেরার পথে জিলেপি বুন্দিয়া কিনে নিয়ে আসে। সেখানেও ঝামেলা কম হয় না। ইরার পছন্দ মচমচে জিলাপি, কিন্তু তার শাশুড়ি আবার অমন জিলাপি খেতে গেলে নাকি দাঁত ব্যথা করে। ওনার পছন্দ নরম তুলতুলে রসালো জিলাপি। এদিকে রাজ বেচারা পড়েছে সবচেয়ে ফ্যাসাদে, একজনের পক্ষ নিলেই অন্যজন নারাজ হয়ে যায়। ইয়া মাবুদ, তুমি এর একটা বিহিত করে দাও। রোজ নামাজে হাত তুলে এই একটাই চাওয়া রাজের। পরদিন ইরা দেখল শাশুড়িমা লাগেজ গোছাচ্ছেন। মা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ বৌমা, রুবিনা ফোন করেছিল, ওর শরীরটা ভালো নেই, ডায়াবেটিসটা বেড়েছে খুব। আমাকে যে থাকতে বলেছে কিছুদিনের জন্য। তুমি তো আছোই, আমার ছেলের খাওয়া দাওয়া নিয়ে আমার আর চিন্তা নেই। আমি বরং থেকে আসি কটা দিন।
কি তোমার আবার কষ্ট হবে নাকি? ইরার মনে তো তখন তাধাই তাধাই ঘন্টা বাজছে খুশিতে, কিন্তু মুখে বলল, তা তো একটু কষ্ট হবেই, আপনি চিন্তা করবেন না, ও আমি ঠিকই সামলে নেব। তার পরপরই রাজ তার মাকে পৌঁছে দিল ছোট খালার বাড়ি। বেশি দূরে নয়, বনানীতে ছোট খালার বাসা, আর রাজদের উত্তরায়। ইরা এখন মুক্ত স্বাধীন। আজ সে ব্লেন্ডারে ডাল গুঁড়ো করবে। শাশুড়িমা বলেন ব্লেন্ডারে অত মিহি হয়ে যাওয়া ডালের পেঁয়াজও নাকি মজা লাগে না, তাই কাজে সাহায্যকারী গৃহপরিচারিকার কাছ থেকে ডাল বেটে নিতে হয় অন্য কাজ বাদ দিয়ে। ব্লেন্ডারে ডাল ব্লেন্ড করার সময় পানি দিয়েছিল এরা। পানিটা বেশি হওয়াতে পেঁয়াজ ভাজার সময় তার তেলে ছড়িয়ে নষ্ট হয়ে গেল। তখন ইরার মনে পড়ল ছোলা ভিজিয়ে রাখতে সে ভুলে গেছে। এত বড় দিন, তথাপি ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়েও যেন পেরে উঠল না ইরা। হঠাৎই মনে হলো রাজ রান্না ছোলা ছাড়া খেতে পারে না, তাই ছোলা কিনে নেওয়ার জন্য ফোন দিতেই রাজ বলল, আমি তো বাসা নিচে, মানে গ্যারেজে, আগে বলবা না? এখন তো সময়ই নেই, তোমার পছন্দের মচমচে জিলাপি এনেছি। এমন হজবরলভাবে বিয়ের পর একদিনও খাবার খায়নি ইরা। বোঝা গেল শাশুড়িমা রোজ কতখানি শ্রম দেন এই খাবারের পেছনে। 3-4 দিন থাকার কথা ছিল নাজমা বেগমের তার ছোট বোনের বাসায়। বৌমায়ের ফোন পেয়ে দ্বিতীয় দিনই বাসায় ফিরে এলেন তিনি। তবে তারও শিক্ষা কিছুটা কম হয়নি। তার বোনেরা বিত্তশীল হলেও সবাই যার যার ঘরে বসে অনলাইনে অর্ডার করে খাবার আনে। স্বাদে গন্ধে সেই সব রকমারি খাবার একদম পারফেক্ট হলেও ওনার মন পড়তে লাগলো মধ্যবিত্তের খুনসুটি ভরা সে নিজস্ব খাবারের আয়োজন আর নিজস্ব পরিমণ্ডলের জন্য। অতি আশ্চর্য এই যে তিনি ইরাকে মিস করছেন। তোর বউ সংসারে একটা কাজও করে না আকিব, গোটা সংসারে একলা খেটে মরি আমি, কেমন বউ আনছিস বিয়ে করে? মহুয়া খানিকটা চিৎকার করে কথাটা বলে। আকিব খেতে বসাচ্ছে, পাশে বড় ভাবি দাঁড়িয়ে কথাটা বলল। তার কথায় খাওয়া বন্ধ হয়ে যায় আকিবের। বাসায় আপাতত কেউ নেই, তার বড় ভাই রাকিব অফিসে, তার বউয়ের পরীক্ষা থাকায় পরীক্ষা দিতে গিয়েছে। একটু আগে বউকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে এসে ভাবিকে বলে খাবার দিতে। আর খেতে বসে ভাবির মুখে এমন কথাটা শুনে সে বলে, ভাবি কয়েকটা দিন একটু মানিয়ে নাও না প্লিজ, তুমি তো জানো মিনতির পরীক্ষা চলছে, এর মাঝে কাজ করলে পড়বেটা কখন? পাইছো তো এক বাহানা পড়াশোনা, বিয়ের পর থেকে এই আজ ক্লাস, পরশুদিন পরীক্ষা, তরশু কোচিং, এসবের বাহানায় মাসে 30টা দিনের মধ্যে 20 দিনই থাকে বাপের বাড়ি, আর বাকি 10 দিন এখানে থাকে, তাও একটা কাজও করে না। এতই পড়াশোনা যখন করবে তখন বড় বিয়ে করে বাসায় আনার কি দরকার ছিল? ভাবি একটু বোঝার চেষ্টা করো, ও মেডিকেলের স্টুডেন্ট, একটু পড়াশোনা না করলে ওর পরিশ্রম যে নষ্ট হয়ে যাবে ভাবি। আমি এত কথা জানি না, হয়তো বড় কাজ করতে বলবি আমার হাতে হাতে, নয়তো সংসার আলাদা করে দে। এত ঝামেলা আমি একা টানতে পারবো না, সব কাজ করব, আবার তোর বউর জন্য স্পেশাল করে সকাল সকাল নাস্তা বানিয়ে দিতে হবে। আমি কি চাকরানি পেয়েছে তোর বউ? জমিদারের মেয়ে, তোর সাথে একটা দাসীবাদী আনলেই তো পারে। ভাবি খেতে বসেছি, একটু থামো প্লিজ, শান্তিতে একটু খেতে দাও। আমার শান্তি খেয়ে ফেলছো, এখন অন্ন ধ্বংস করছো। নিজের কোনো রোজগার নাই, তার মাঝে প্রেম করে বউ জুটে আনছো। মায়ের পরিবার বিয়ে দিতে চাইছিল বইলা, পাইছো সরকারি কাজের লোক, তোমারেও রান্না করে খাওয়াবো, আবার তোমার বউরেও। আর রয়েছে তোমার ভাইয়ের টাকার কাজ, সাকি দিলে যখন যা দরকার তা পাইয়া যাও। বলদ মরদের সাথে বিয়ে বসে আমার জীবনটাও শেষ। মহুর আগে গজরাতে গজরাতে রান্না করে চলে যায়। এত কথার পর আকিবের আর গলা দিয়ে ভাত নামে না। হাতটা কোনোরকম ধুয়ে রুমে আসে সে। মিনতিকে তার মতো বেকার যুবকের হাতে তুলে দিবে না বলে মিনতির কথা মতো দুজনে পালিয়ে বিয়ে করে এসেছিল। তার ভাই নিতান্তই ভালো লোক, তাকে বাবার মতো আগলে রাখে বলে দুজনকে মেনে নিয়েছে। বিয়ের পর তার বাবা মাও মেনে নেয়, কিন্তু মিনতির 1 পয়সা খরচও তারা দেয় না। মিনতির মেডিকেল লাস্ট ইয়ার চলছে, পড়াশোনা বন্ধ করা যায় না। অনেক কষ্টে ভাইকে মানিয়ে পড়াশোনা কন্টিনিউ রেখেছে, কিন্তু রোজ রোজ বেকারত্বের অভিশাপে জর্জরিত হতে হচ্ছে তাকে। কি করে যে বাকি দিনগুলো চলবে, দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে আকিবের। রাতের বেলা খাবার দাবার সেরে বিছানায় শুয়ে আছে রাকিব, আকিবের বড় ভাই সে। মহুয়া হাতের সব কাজ সেরে আসে, ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোমার ভাইকে আলাদা করে দেবে তুমি? বিয়ে করেছে, বউ হয়েছে, সে এখন তার মতো করে খাক। ভাই আর ভাইয়ের বউ দুজনকে ভাত দিয়ে পালতেছ, আমাদের ভবিষ্যৎ কই? আমাদের বাচ্চা হলে তাকে কি করে খাওয়াবো? সবটা সময় শুধু ভাই আর ভাইয়ের বউকে কি প্রয়োজনে দিয়ে যাচ্ছ? এরকম চললে তো আমার পক্ষে তোমার সংসার করা সম্ভব হবে না। রাকিবের চোখটা সবে লেগে এসেছিল। বউয়ের কথা কানে আসতে সে বলে, আকিব আমার মায়ের পেটের ভাই, তারে আলাদা করে দিয়ে কি করে বলো তো? তো থাকো তুমি তোমার ভাইয়ের বউরে নিয়ে, আমি সকাল হলে বিদায় হই। রাকিব শোয়া থেকে উঠে বসে, নরম গলায় বলে, রাগ করছো কেন? আকিব আর আমি একসাথে আছি বলে বাবা রেখে যাও ব্যবসা আমার হাতে। টাকার কোথায় কত লাভ হচ্ছে হিসেব হচ্ছে আমি দেখতে পারছি। আকিবকে আলাদা করে দিলে ওর ভাগ্যকে বুঝিয়ে দিতে হবে, তখন তুলটা আমার অ্যাকাউন্ট থেকেই খসবে, কারণ ও তো এখনো জানে না সম্পূর্ণ সংসার ওর লাভের অংশে চলে। আলাদা হলে যে টাকা আমরা জমাচ্ছি তা কি করে হবে? মোহ শান্ত হয়ে আসে রাকিবের কথায়, চুল বেনি করা শেষে খোপা লাগিয়ে স্বামীর পাশে এসে বসে। এরপর বলে, তা না হয় বুঝলাম,
কিন্তু ওর বউয়ের পেছনে এত টাকা ঢালার কি দরকার? মেডিকেল স্টুডেন্ট, একটা মাসে কত খরচ হচ্ছে দেখেছ? সেই খেয়াল আছে? আমার নিয়ত ছিল আমার বোনকে তোমার ভাইয়ের বউ করে আনবো। তোমার ভাই সব কিছুতে ঘোল মেরে দিল। ঢালছি তার পেছনেও কারণ আছে। ডাক্তার হলে কত টাকা ইনকাম করবে খেয়াল আছে? তখন তো আমাদেরও লাভ আছে, তাই না? ভাইয়েরটা ভাই ছেড়ে রেখেছে বলে তার বউ রাখবে, এমনটা বোকা আমি। তার থেকে ভালো হতো না তার বউকে তাড়িয়ে আমার বোনকে সংসারে আনলে? তা ঠিক বলেছ, কিন্তু তারাবে কি করে? আকি ভালোবেসে বউকে এনেছে, আমার কথাই তো আর ছাড়বে না। ছাড়তে বললে নিজেই বলে বসবে সংসার ভাগ করতে। তখন ব্যবসার কাগজপত্র দেখালেই সব সমান সমান চাইবে। এখন জানি ব্যবসা ভালো লাগে না, চাকরি করতে চাই, কিন্তু ঠেকে পড়লে তো ছেড়ে রাখবে না। এত চিন্তা না করে ঘুমাতো। ওই মেয়েকে এমন টাইট দেবো নিজের মতোই পালাবে। এমন কিছু করতে হবে, আকিব নিজে মেয়েকে ছাড়বে। অনেক রাত হয়েছে, ঘুমাও। মহু আর রাকিব শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথাও একজন শুনছিল। সে আর কেউ না, মিনতি। রাতে জেগে পড়ার স্বভাব তার। পড়তে পড়তে পানির তেষ্টা পাওয়ায় পানি নিতে ড্রয়িং রুমে যাচ্ছিল সে। যাওয়ার পথে দরজার ফাঁক দিয়ে ভাসুর আর বড় জায়ের কথাবার্তা শুনে সে বিস্মিত হয়ে যায়। হাতের ফোনটায় সব রেকর্ড করে নিয়েছে সে, আকিবকে শোনাবে বলে। কিন্তু সব কথাই স্পষ্ট ওঠেনি, কথাবার্তা আস্তে আস্তে ছিল। ফোনের মাইক্রোফোনটা ক্যাচ করতে পারেনি সেসব। কিন্তু তার বড় ভাসুর আর জায়ের মুখোশ খোলা জরুরি। আকিবকে এমনিতে বললে তো সে মানবে না, কিন্তু কি করা যায়? মিনতি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চিন্তা করে একটা আইডিয়া পায়। ভেবে রাখে পরদিন সব প্ল্যান অনুযায়ী করবে। পরের দিন সকালবেলা মিনতি আগে ভাগে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে ফেলে। মাহি ঘুম থেকে উঠে সব রেডি দেখে অবাক হয়ে যায়। মিনতির দিকে ব্যঙ্গাত্মক হাসি এসে বলে, বাবা, আজ সূর্য কোন দিকে উঠল? রান্নাবান্না সব করে ফেলেছ? আজ ছুটি আছে ভাবি, সেজন্য করে ফেললাম। মিনতি উত্তর দিয়ে পাশ কাটিয়ে সব গুছিয়ে ফেলে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে ভাসুর আর স্বামীকে ডাক দেয়। সবাই খাবার টেবিলে আসলে একসাথে বসে খেয়ে নেয়। মাহি আজ চুপচাপ মিনতিকে দেখছে, কোনো অভিযোগ করল না। মেয়েটা যদি এমনই থাকতো তার কোনো কাজ করতে হতো না। তবে সে মিনতিকে নির্দ্বিধাই মেনে নিত। খেতে খেতে এসবই ভাবে মহুয়া। মিনতি খাওয়া শেষ করে ওর ভাসুরের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আপনাদের ব্যবসায় তো আকিবের ভাগ আছে, তাই না? তুমি এসব কথা তুলছো কেন? হ্যাঁ সেই তো, হঠাৎ ব্যবসার কথা উঠছে কেন? কারণ ছাড়া আমি কিছু বলি না। যেহেতু ব্যবসায় ভাগ আছে আর আকিবেরও লাভের অংশ পাওয়ার হক আছে, সেহেতু আকিব এবার থেকে ব্যবসায় যোগদান করবে। আরও লাভের অংশটা এতদিন যে আপনারা দুজনে খরচ করেছেন, আকিব কাজ করেনি সেই হিসেবে মাফ হয়ে গেল। আমি আর আকিব আলাদা হয়ে অন্য বাসে উঠে যাব। আপনারা নিশ্চিন্তে বাসায় থাকতে পারেন। আপনাদের ফিউচারে কেউ কিছু করবে না। কি বলছোটা কি? আলাদা হবো কেন আমরা? সেই তো, আমরা ভাই দুজন, আলাদা হবো কেন? তাহলে ভাইয়ের হক তো ঠিকই নষ্ট করছেন। তার বেলায় আবার আমাকে তাড়িয়ে দিয়ে শালিকে বউ করার ধান্দায় আছেন। বলি, গিরগিটিও তো আপনাদের দেখে লজ্জা পাবে। কি বলছো এসব? কেন ভাবি, গতকাল রাতে যে ভাইয়ের সঙ্গে আলোচনা করলেন ভুলে গেছেন ইতিমধ্যে? থামবে তুমি, যা বলছো তার ভিত্তি কি আছে? ভাই ভাবি আমি ঠকাবে কেন? জানি বিশ্বাস করবে না, তোমার ভাই ভাবি তো তোমার কাছে ফেরেশতা। ওয়েট আ মিনিট। মিনতি নিজের ফোনে অডিও রেকর্ডটি চালু করে দেয় ফুল ভলিউমে। সব কথা স্পষ্ট না হলেও ভালো মতোই শোনা যাচ্ছে। আকিব সব শুনে মূর্তির মতো বসে রয়। ভাইয়ের দিকে অশ্রুশত চাহনিতে তাকিয়ে বলে, এসব কি ছিল ভাইয়া? সব সত্যি যখন সামনে চলে আসছে ভনিতা করার দরকার নেই। তোমার ভাগ বুঝে নিয়ে তুমি আলাদা হও। তোমাদের দুজনের বোঝা আমরা টানতে পারবো না। আমি আমার ভাইকে জিজ্ঞেস করেছি, আপনি দয়া করে চুপ থাকুন। আকিব ধমকে কথাটা বলে। রাকিব তার বউকে ছোট ভাই ধমকাচ্ছে দেখে রেগে আকিবকে বলে, সত্যিটাই তো ও বলছে, আমার বউকে ধমক দেশ, সাহস তো কম না তোর? এ হলো তোমার ভাবি, বুঝলা? মানুষ ঠিকই বলে, ভাইয়ের হক আজকাল ভাই মেরে খায়। হয়েছে, এত ইমোশন দেখানো লাগবে না, আলাদা হবা হও। সেদিনের কথার পর আকিব আর রাকিব তাদের সংসার নিয়ে আলাদা হয়। আসলে এখন সময়টা এমন, ভাইয়ের হক ভাই মেরে খায়। এমন ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কর্মের ফল তো বাতাসে নড়ে। ব্যবসা আলাদা হবার পর আকিবের ব্যবসার উন্নতি হলেও রাকিবের ব্যবসা দিনকে দিন পতনের মুখে পড়ে। কারোর হক মেরে খেয়ে কখনো বড় হওয়া যায় না। ঠিক কোনো না কোনোভাবে সে মাটিতে এসে আছড়ে পড়বেই। মা, আমি ঈদের দিন বিকেলে বাপের বাড়ি যাব। পরশুদিন ঈদ, আর তুমি আজকে এই কথা বলছো? জানো না ঈদের দিন বিকেলে ডলি আসবে? তুমি কিভাবে বাপের বাড়ি যাবা? ওদের মেহমানদারি করবে কে? হ্যাঁ, ডলিরা চলে গেলে তারপর যেও। মা, আমার বড় আপা ঈদের দিন বিকেলে আসবে, তার পরের দিন চলে যাবে। জানো তো, ওর সাথে কত বছর দেখাও হয় না। এবার না গেলে আবার না জানি কত বছর পর দেখা হয়। আর ডলিরা দুদিন পর আসলেই তো হয়, তখন আমি এই বাড়ি চলে আসবো। ডলিরা কেন দুদিন পর আসতে যাবে? ঈদের দিন আমার মেয়েকে আমার দেখতে মন চায় না? ওরা প্রতিবারের মতো ঈদের দিন বিকেলে আসবে। হ্যাঁ মা, বিয়ের পর থেকে তো তেমনই দেখছি, কিন্তু আমার মাও তো মা, সেও তো আমাকে ঈদের 15-20 দিন পর ছাড়া দেখতেই পায় না। তোমার মায়ের কথা ছাড়ো, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় কি কি দিয়েছিল তা জানি। মেয়েকে ভালোবাসলে ওভাবে পাঠাতে পারতো না,
আর আমার মেয়েকে আমি কত কিছু দিয়ে পাঠিয়েছি, তারা তো আমার মেয়ের আদর যত্ন বেশি করবেই। মা, কথায় কথায় এই একই খোঁটা দেন কেন? আমার মা বাবা দিতে চেয়েছে, আপনার ছেলে আনেনি, সেই দোষ কেন বারবার আমার ঘাড়ে ওঠান? বারণ করলে দেবে না? আজকালকার ছেলেরা বারণ তো করবেই। আমার জামাতা রাজীব কতই নিষেধ করলো, তবুও দিলাম, কিন্তু সেও তো কত খুশি। সে বাড়িতে আমার মেয়ের যত্ন তো কত বেশি। তোমা আস্তে আস্তে বলল, ও এই জন্য আমাকে বাদির মতো খাটান, আর ছেলে এলে দোষের পোয়ারা বইয়ে দেন। কি বললা তুমি? কিছু না, কিন্তু এবছর ওরা 2 দিন পর আসুক মা, তারপর দরকার হলে 1 মাস থাকুক, আমি একটু আপাকে দেখে আসি, নয়তো এবার আপার সাথে আর দেখা হবে না। তোমার বোনের সাথে দেখা না হলে আমরা কি করব? সে তো ঠিকই চাকরি বাকরি করে কামাই করে, জামাই নিয়ে বিদেশে থাকে। আর তুমি কি করো? অন্তত সংসারটা ঠিকভাবে করো। মা, আমি তো চাকরিও করতে চেয়েছি, আপনি তো করতে দেন নাই। বাজে কথা রাখো। আমার এক কথা, তুমি যেতে পারবে না। আমার মেয়ে এসে বেরিয়ে যাবে, তারপর তুমি যাবা। ও ননদরা 14 গোষ্ঠী সহ এসে ঝামেলা দেবে, তার আগেও বাপর বাড়িতে আসতে চায়। তারপরও ননদরা ওখানে বসে যা করার করুক, আর তোমার বোন তো এসেই চলে যাচ্ছে না। মা, আমার বোনের ছেলেকে এখন পর্যন্ত একটা নজর দেখতে পারি নাই, আর আপা ছুটি পেয়েছে কম সময়ের, ঈদের 2 দিন পর পরই শ্বশুরবাড়ি চলে যাবে, সেখান থেকে একদম আমেরিকা। তোমার বোন 2 দিন পর শ্বশুরবাড়িতে গেলেই পারে। হ্যাঁ মা, পারে, কিন্তু ডলি এলে তো 10-15 দিনের আগে শ্বশুরবাড়ি যাবে না, ততদিন তো আর আপা থাকবে না। আর ডলি না গেলে তো আপনি আমাকে যেতেও দেবেন না। এর মানে তুমি কি বোঝাতে চাও, আমার মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকে, আর আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেই না? মা, আমি তেমন কিছু বলতে চাইনি। বুঝি, সবই বুঝি। আজ রায়হান আসুক বাসায়, এত সাহস তুমি কোথায় পাও? আজ ওকে জিজ্ঞেস করবো। পারেন তো শুধু ছেলেকে নালিশ দিতে। কি বললা তুমি? কিছু না মা, কিছু না। আজ আসুক রায়হান। রাতে রায়হান বাসায় ফিরল, তোমা দরজা খুলতে এলো, আর রহিমা বেগম দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা বেগম বিছানা থেকে ডেকে বললেন, বাবা রায়হান এসেছিস?